হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিশেষ কিছু আপডেট মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে আসছে। ইরান কেন আরও শক্তিশালী হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের হামলার উল্টো ফল কি দাঁড়াচ্ছে। এদিকে বন্ধুরা, কুয়েত ও ইউএইতে ইরানের হামলার বিস্তারিত হিসেব আসছে 24 ঘন্টায়। গত 24 ঘন্টায় কি হয়েছে বন্ধুরা, ক্লাস্টার মিসাইল কি এবং কেন ইসরায়েল এটাকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে বর্তমানে, আপনাদের সাথে বিস্তারিত আলোচনা থাকবে। হাইফা তেল রিফাইনারিতে ভয়াবহ হামলা ইরানের, অর্থনৈতিক ক্ষতি তার সঙ্গে ইসরায়েলের রয়েছে। রাশিয়া ও চীন কিভাবে ইরানকে সাহায্য করছে, স্যাটেলাইট তথ্য বেরিয়ে আসছে। হিজবুল্লাহর একসাথে হামলার কৌশল। এদিকে বন্ধুরা, স্পেনের বড় সিদ্ধান্ত আমেরিকাকে না বলা। সিএনএন সাংবাদিককে গ্রেপ্তার ও ইসরায়েলের সেনা সাসপেন্ড এবং ইসরায়েলের একটা বড় আপডেট থেকে আসছে এই তথ্য বেসেছে। ফিলিস্তিনি বন্দীদের ফাঁসির প্রস্তাব, নেসেটে ভোট, হরমুজ প্রণালী বন্ধ, তেল ছাড়াও ইউরিয়া ও সার সংকট, ভারতের কৃষকদের উপর প্রভাব। সবকিছু বন্ধুরা বিশেষ বড় বড় আপডেট আসছে আজকে 24 ঘন্টায়, আপনাদের সাথে আলোচনা করবো। তার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটিকে ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন দেখুন, প্রথমে আপনাদেরকে বলে নিই যে এই যুদ্ধটা যতদিন যাচ্ছে তত বেশি মনে হচ্ছে যে আমেরিকা আর ইসরায়েল একটা বিশাল ভুলের মধ্যে ঢুকে পড়েছে এবং সেই ভুলটা থেকে বেরোনোর রাস্তা ওদের কাছে এখন পর্যন্ত নেই। কারণটা কি? কারণটা হলো, তুমি যত বেশি ইরানকে মারবে ইরান তত বেশি তেতে উঠছে। এটা সাপের মতো ব্যাপার আর কি। একটু মাথা দিয়ে একটু মাথা দিয়ে মারলে যা হয়, সাপ পুরোপুরি ফনা তুলে ওঠে। ইরানের ক্ষেত্রে ঠিক এটাই হচ্ছে। আমেরিকা ভেবেছিল বোমা মারলে ইরান ভয়ে চুপ করে যাবে। ইসরায়েল ভেবেছিল কয়েকটা স্ট্রাইক করলে ইরান হাত গুটিয়ে বসে পড়বে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? একদম উল্টো। প্রতিটা হামলার পরে ইরানের পাল্টা হামলা আরও বেড়েছে, আরও নিখুঁত হয়েছে, আরও বিধ্বংসী হয়েছে। এটা কোনো আকস্মিক ব্যাপার না, এটা একটা কৌশল। এবং এই কৌশলের পেছনে কারা আছে সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো। কিন্তু তার আগে চলো জেনে নিই গত 24 ঘন্টায় কি হয়েছে। তুমি হয়তো আগের রিপোর্ট জেনেছিলে কুয়েতে ইরান হামলা করেছে, সেটা নিয়ে আলোচনা তখনই হয়ে গেছে বন্ধুরা। আর কিন্তু গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ইরান একটা দেশের ওপর হামলা করেছে, যেটা শুনলে তুমি একটু চমকাবে। সেই দেশটা হলো ইউএই, মানে সংযুক্ত আরব আমিরাত। এখন ইউএইর কথা শুনলে অনেকের মাথায় আসে দুবাই, বড় বড় বিল্ডিং, শপিং মল, বিলাসবহুল জীবন। কিন্তু বন্ধুরা, ইউএই শুধু দুবাই না, ইউএই আসলে আমেরিকার একটা বড় ঘাঁটিও। সেখানে আমেরিকার সামরিক বাহিনী বহু বহু বছর ধরে বসে আছে। ইরানের রাডার ট্র্যাক করা থেকে শুরু করে মিসাইল ডিফেন্সের সিস্টেম চালানো পর্যন্ত অনেক কাজ ইউএই থেকে হয় এবং ইরান এটা জানে। তাই ইরান এবার সরাসরি ইউএইতে ঢুকে গেছে। আইআরজিসি মানে ইরানের যে রেভলিউশনারি গার্ড আছে, তাদের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে আমরা ইউএইর ভেতরে সেই রাডার স্যাটেলাইটগুলোকে টার্গেট করেছে, যেগুলো আমাদের মিসাইলের লোকেশন আগে থেকে ট্র্যাক করতো। মানে বোঝো, ইরান যখনই কোনো মিসাইল ছাড়তো, ইউএই এই রাডার সেটা ধরে ফেলতো এবং সেই তথ্য আমেরিকা ও ইসরায়েলকে আগে থেকে দিয়ে দিত। এর ফলে ওরা আগেভাগেই প্রস্তুতি নিতে পারত। ইরান সেই রাডার সিস্টেমকে এবার উড়িয়ে দিয়েছে। শুধু রাডার না, ইরান ইউএইর ভেতরে এমন একটা জায়গায় মিসাইল মেরেছে যেখানে আমেরিকান সৈন্য তৈনাত করা ছিল, মানে ডিপ্লয় করা ছিল। মানে ইরান এবার সরাসরি আমেরিকান সৈন্যকে টার্গেট করছে। এটা একটা বিশাল এসকেলেশন। আগে ইরান পরোক্ষভাবে হিজবুল্লাহ বা হামাসের মাধ্যমে লড়াই করত, কিন্তু এখন ইরান সরাসরি আমেরিকান ইন্টারেস্টে আঘাত করছে। বন্ধুরা, এবার আসি আজকের সবচেয়ে বড় খবরে। ইসরায়েলের হাইফায় ইরানের মিসাইল হামলা। হাইফা শহরটা ইসরায়েলের উত্তরে বসত, ভূমধ্যসাগর তীরে বিশাল একটা বন্দর শহর আর ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিশোধন কেন্দ্র মানে অয়েল রিফাইনারি এই হাইফাতেই আছে। এবং আজকের দিনের বেলা মানে মনে রাখো, দিনের বেলা ইরান হাইফার ওপর মিসাইল হামলা করেছে। এখন এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, যেটা বুঝলে পুরো ছবিটা আপনাদের কাছে পরিষ্কার হবে। ইরান দু ধরনের মিসাইল ব্যবহার করছে এই যুদ্ধে। অন্যান্য দেশ কুয়েত, ইউএই, ইরান নর্মাল মিসাইল ব্যবহার করছে এই দেশগুলোতে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ইরান ব্যবহার করছে ক্লাস্টার মিসাইল। ক্লাস্টার মিসাইল জিনিসটা কি, একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই। তুমি একটা কল্পনা করো, যার ভেতরে অনেকগুলো
ছোট ছোট বোমা ভরা আছে, ওই ক্যানটাকে ছুঁড়ে মারো। একটা ক্যান আছে, সেই ক্যানের মধ্যে অনেকগুলো ছোট ছোট বোমা ভরা আছে, আর ওই ক্যানটাকে ছুঁড়ে মারো। আকাশে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই ক্যান ফেটে যাবে এবং ভেতর থেকে অনেকগুলো ছোট ছোট বোমাগুলি যেগুলো ভরে রেখেছিলে সেগুলো ছড়িয়ে পড়বে। একটাই মিসাইল কিন্তু ক্ষতি হয় 7 থেকে 8 জায়গায়। এটাকে ক্লাস্টার বা উম, ওই বোমা মিসাইল বলে। তো এই জিনিসটাই কিন্তু ভয়াবহ। আর ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আয়রন ডোম নামে বিখ্যাত, সেটা মূলত একটা মিসাইল দিয়ে ঠেকায়। কিন্তু যখন একটা মিসাইল থেকে হঠাৎ করে 7-8টা বোমা বেরিয়ে আসে, তখন আয়রন ডোম সব কটাতে আটকাতে পারে না বা ঠেকাতে পারে না, কিছু না কিছু ঢুকে যাবেই। এটা ইরানের কৌশল এবং এই কৌশল এখন দারুণ কাজ করছে। বন্ধুরা, হাইফায় আজকের হামলায় 6 থেকে 7 জায়গায় বোমা পড়েছে। হাইফা বন্দরে একটা বোমা পড়েছে, কিরিয়াত আতা শহরে বোমা পড়েছে, শেফা আমব্রো শহরে বোমা পড়েছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে হাইফার অয়েল রিফাইনারিতে। বন্ধুরা, সেখানে ভয়াবহ আগুন লেগে গেছে এবং যেই খবর আসতে লাগলো যে হাইফার রিফাইনারি পুড়ছে, অমনি সেই রিফাইনারি শেয়ার বাজার 4 থেকে 5% নেমে গেল তাৎক্ষণিকভাবে, সঙ্গে সঙ্গে। শুধু সামরিক ক্ষতি না, অর্থনৈতিকও বিশাল ক্ষতি হয়েছে। সঙ্গে যখনই রিপোর্টগুলি আসা স্টার্ট, তখনই 4 থেকে 5% শেয়ার মার্কেট ধসে পড়ল। এবার একটা গুরুত্বপূর্ণ খবরে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, একটা প্রশ্নের উত্তর দিই। ইসরায়েল যে নিজেকে দুনিয়ার সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্সের দেশ বলে দাবি করে, সে কি এই মিসাইলগুলো ঠেকাতে পারছে? আর পারছে না বা কেন? দেখুন, এর দুটো কারণ আছে। প্রথমত হলো পরিমাণ। ইরান প্রতিদিন 5টা করে মিসাইল ছুড়লে একটা দুটো ঢুকে যাবে, কারণ প্রতিটা মিসাইল ঠেকাতে একটা করে ইন্টারসেপ্টর মিসাইল দরকার, এবং ইন্টারসেপ্টর মিসাইলের দাম কিন্তু অনেক বেশি। একটা আয়রন ডোম ইন্টারসেপ্টরের দাম $1,00,000 বেশি। ইরানের মিসাইলের তুলনামূলকভাবে অনেক সস্তা। দ্বিতীয় কারণ হলো সাপ্লাই। বন্ধুরা, আমেরিকা ইসরায়েলকে 200টা বিমানে করে অস্ত্র দিয়েছে এই যুদ্ধে, 200টা বিমান ভর্তি অস্ত্র। কিন্তু তারপরেও ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি হচ্ছে। ইসরায়েলের ভেতরে ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, কিন্তু যত দ্রুত তৈরি হচ্ছে তার চেয়ে দ্রুত খরচ হয়ে যাচ্ছে। ইরান এই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে। আর এখন ইসরায়েল স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সব মিসাইল আটকাতে পারছে না। যে দেশটা বলতো আমাদের দেশে পাখিও ঢুকতে পারে না, সেই দেশে এখন প্রতিদিন ইরানের মিসাইল ঢুকছে। এটা শুধু সামরিক পরাজয় না, এটা ইসরায়েলের মনোবলের ওপরও বিশাল আঘাত। বন্ধুরা, সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসি আপনাদের সাথে। ইরানের মিসাইলগুলো এত নিখুঁতভাবে টার্গেট লাগছে কিভাবে? দেখুন, গত বছর যখন 12 দিনের যুদ্ধটা হয়েছিল, তখন ইরান এলো পাথারি মিসাইল ছুড়েছিল, একসাথে অনেক মিসাইল ছুড়েছিল, কিন্তু টার্গেট ঠিকঠাক ছিল না, যেখানে সেখানে পড়েছিল। কিন্তু এবার সম্পূর্ণ আলাদা ছবি। এবার ইরান যেখানে মারতে চাইছে সেখানেই মারছে। রিফাইনারিতে মারতে চাইছে, রিফাইনারিতে লেগেছে। রাডার সাইডে মারতে চেয়েছে, রাডার সাইডে লেগেছে। এই নিখুঁতটা কোথা থেকে আসছে? তারপরে আপনারা দেখুন, ডিমোনাতে যেখানে পারমাণবিক বোমা রিসার্চ, সেখানে হামলা হয়েছে। নিখুঁতভাবে হামলাগুলো হচ্ছে। এই নিখুঁতটা কোথা থেকে আসছে সেটা উত্তরটা জানতে গেলে একটু আপনাদেরকে হোয়াইট অ্যাঙ্গেল যেতে হবে। সেটা হচ্ছে, উত্তর হলো রাশিয়া আর চীন। এই দুটো দেশ ইরানকে যা দিচ্ছে সেটা সরাসরি অস্ত্র না, কিন্তু অস্ত্রের চেয়ে কম গুরুত্বপূর্ণ না। চীনের স্যাটেলাইট মিডল ইস্টের ওপর দিয়ে ঘুরছে। সেই স্যাটেলাইট রিয়েল টাইমে লোকেশন ট্র্যাক করছে ইসরায়েলের কোন জায়গায় রিফাইনারি, কোন জায়গায় সৈন্য আছে, কোথায় রাডার আছে, সব তথ্য চীনের স্যাটেলাইট দেখছে এবং সেটা ইরানকে দিচ্ছে। রাশিয়া দিচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স। বন্ধুরা, ইউক্রেন যুদ্ধের যে অভিজ্ঞতা রাশিয়া অর্জন করেছে মিসাইল সিস্টেম নিয়ে, সেই জ্ঞান ইরানকে দেওয়া হচ্ছে। কিভাবে ক্লাস্টার মিসাইল এয়ার ডিফেন্স ভেদ করে, এই টেকনিক রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছে। এখন ইরান সেই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে। এটা একটি প্রক্সি ওয়ারের নতুন মাত্রা। আমেরিকা ন্যাটো একদিকে, আর রাশিয়া আর চীন অন্যদিকে, এবং মিডল ইস্ট, এই দুটো শক্তির খেলার মাঠ হয়ে গেছে। বন্ধুরা, আসি হিজবুল্লাহর প্রসঙ্গে। ইরান একা লড়ছে না,
হাইফায় যখন ইরানের মিসাইল আসছিল ঠিক সেই মুহূর্তে লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ হাইফার দিকে গোলাগুলি শুরু করে দিল। মানে দিক থেকে একসাথে আক্রমণ, এক দিক থেকে ইরানের মিসাইল, অন্য দিক থেকে হিজবুল্লাহর গোলাগুলি। এই কৌশলটা খুব চালাক। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম একদিকে মিসাইল সামলাতে ব্যস্ত, অন্যদিকে হিজবুল্লাহর রকেট আসছে। কতগুলি সামলাবে? একটা না একটা ঢুকে যাবি। ইসরায়েলের ভেতরে এখন তাবাহি হচ্ছে, সেটা সব সময় বাইরে আসছে না, কিন্তু কিছু তো বাইরে আসবেই, মিডিয়া বের করছে। তো এবার একটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গে আসে, যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আজকের সবগুলি খবরের মধ্যে। বন্ধুরা, স্পেন, হ্যাঁ ইউরোপের দেশ স্পেন, স্পেন বলে দিয়েছে যে তাদের দেশের দুটো এয়ারবেস, একটা হচ্ছে রোটা এবং মোরন, এই দুটো এয়ারবেস, এই দুটো থেকে কোনো যুদ্ধ বিমান বা যুদ্ধ সংক্রান্ত কোনো বিমান উড়তে পারবে না। আমেরিকা স্পেনের মোরন এয়ারবেস থেকে তাদের B-2 বোম্বার এবং B-1 বোমারু বিমান ওড়াতে চেয়েছিল। স্পেন সরাসরি না বলে দিয়েছে। বন্ধুরা, এই ব্যাপারটার গুরুত্বটা একটু বোঝো। স্পেন ন্যাটো সদস্য, আমেরিকার মিত্র, কিন্তু তারপরেও স্পেন আমেরিকাকে এই যুদ্ধে সাহায্য করতে অস্বীকার করেছে। স্পেন বলছে আমাদের মাটি থেকে এই যুদ্ধ লড়া তো হবে না। এখন যদি স্পেনের মতো একটা অমুসলিম ইউরোপিয়ান দেশ ও নৈতিক সাহস দেখাতে পারে, তাহলে আরব দেশগুলো কেন পারছে না? সৌদি আরব, জর্ডান, মিশর, এরা মুসলিম দেশ, এরা ফিলিস্তিনের ভাই বলে দাবি করে, কিন্তু এরা এখনো চুপ করে বসে আছে। এমনকি কেউ কেউ আমেরিকাকে নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। একটা ক্যাথলিক খ্রিস্টান দেশ স্পেন যা করলো, সেটা এই দেশগুলো করতে পারছে না, এটা লজ্জার। এবার বন্ধুরা, CNN এর খবরে আসি। যে ঘটনাটা হয়েছে এটা একটু অন্য ধরনের খবর, কিন্তু কম গুরুত্বপূর্ণ না। ওয়েস্ট ব্যাংকে, যেটা ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি এলাকা, সেখানে CNN এর একটা সাংবাদিক দল রিপোর্টিং করতে গিয়েছিল। ইসরায়েলি সেনারা একটা ব্যাটালিয়ান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, গ্রেপ্তার করে, মারধর করে। এখন ব্যাপারটা হলো, এই CNN আমেরিকান চ্যানেল, আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক, কিন্তু তারপরেও CNN এর সাংবাদিকদের মারধর করা হলো কেন? কারণ CNN মাঝে মাঝে সত্যিটা দেখানোর চেষ্টা করে। ইসরায়েলের ভেতরে যে তাবাহি হচ্ছে, ফিলিস্তিনিদের ওপর যা হচ্ছে, CNN মাঝে মাঝে সেগুলো দেখায়। সম্ভবত সেই রাগের এই ঘটনা ঘটেছে। আর যখন এই খবর ছড়িয়ে পড়লো, তখন ইসরায়েলি সরকার বাধ্য হয়ে সেই পুরো ব্যাটালিয়ানকে সাসপেন্ড করে দিয়েছে। কারণ আমেরিকান মিডিয়াকে মারধর করলে তো আমেরিকায় রেগে যাবে। এবার সবচেয়ে ভয়াবহ খবরে আসে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, এই লোকটা চরম কট্টরপন্থী। এই লোক অনেক দিন ধরে দাবি করে আসছে যে ইসরায়েলের জেলে যে ফিলিস্তিনি বন্দীরা আছে, তাদের ছেড়ে দেওয়া যাবে না, বরং তাদের ফাঁসি দিতে হবে। আজকে সেই প্রস্তাব ইসরায়েলের সংসদ নেসেটে ভোটে উঠবে। মানে ভোট হবে ফিলিস্তিনি বন্দীদের ফাঁসি দেওয়া হবে কি না। যদি পক্ষে ভোট বেশি পড়ে, তাহলে আইন হয়ে যাবে এবং সেই আইনে হাজার হাজার ফিলিস্তিনিকে ফাঁসি দেওয়া যাবে। এই মানুষগুলো অনেকে সাধারণ নাগরিক, অনেকে শুধু প্রতিবাদ করতে গিয়ে ধরা পড়েছে, অনেকে যুদ্ধ করেছে, কিন্তু সেটা নিজের মাটি রক্ষার জন্য। এদের ফাঁসি দেওয়া আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন, কিন্তু ইসরায়েল এখন সেই পথেই হাঁটছে। বন্ধুরা, এই ফলাফল বা এই ভোটের ফলাফল যদি পক্ষে যায়, মিডল ইস্টে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বন্ধুরা, এই আপডেটগুলি বা এতগুলি আপডেটের মধ্যে কোন আপডেট সব থেকে বেশি ভালো লেগেছে এবং কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের কি মতামত আপডেটগুলি নিয়ে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এত